হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রাভো একাডেমি। সকলকে জানাই স্বাগতম। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, ঠিক আছে। একটা ফিক্সড টাইম করে দেবো আমি, তোমরা একটু কমেন্টে জানিও যে কখন ফিক্সড টাইম। তো আজকে প্র্যাকটিস সেট 3, প্র্যাকটিস সেট 1 এবং প্র্যাকটিস সেট 2 ডান হয়ে গেছে আমাদের কালকে এবং পরশু দিন। রেগুলার কন্টিনিউ করার চেষ্টা করছি। কমেন্টে জানিও যারা ডেলি ভিডিওগুলি করছো, প্রেজেন্ট লিখে দিও, ঠিক আছে। আমি বুঝে যাবো যে তোমরা কন্টিনিউ করছো। তো আর বেশি সময় নষ্ট করছি না, এমনি লেট হয়ে গেছে ভিডিওটা। তো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে? তো ফার্স্ট কোশ্চেন রয়েছে, এ বডি মুভিং ইন এ সার্কুলার মোশন। একটা বডি রয়েছে যেটা আমাদের বৃত্তীয় গতিতে মোশন করছে, অর্থাৎ ঘুরছে। তো উইথ এ কনস্ট্যান্ট স্পিড, একটা নির্দিষ্ট গতিবেগে ঘুরছে। তাহলে তার আর কি কনস্ট্যান্ট থাকবে? ভেলোসিটি, এক্সেলারেশন, কাইনেটিক এনার্জি না ডিসপ্লেসমেন্ট? মানে খুবই সিম্পল একটা প্রশ্ন এসছে, ঠিক আছে। কিন্তু যারা এইসব জানে না কনসেপ্ট, তারা ভুল করে আসবে। তো তোমাদের বলে রাখি, যখন কোনো একটা বস্তু কোনো একটা বৃত্তীয় পথে বা সার্কুলার মোশনে ঘোরাফেরা করে, তো তার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট, তার এখানে দেখো ডিসপ্লেসমেন্ট কোথায়? হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর এক্সেলারেশন, এই তিনটা জিনিস পরিবর্তন হয়, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর এক্সেলারেশন, এই তিনটা জিনিস প্রতিটা পয়েন্টের সাথে সাথে, অর্থাৎ কোনো একটা বস্তু এখান দিয়ে আছে তখনই চেঞ্জ হবে, এখান দিয়ে গেল তখন চেঞ্জ হবে, এখান দিয়ে গেল তখন চেঞ্জ হবে, অর্থাৎ প্রতিটা ট্যানজেন্টারি পয়েন্টের সাথে তার যে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এবং এক্সেলারেশন তা চেঞ্জ করবে। বাট তার যে কাইনেটিক এনার্জি সেটা চেঞ্জ হবে না। তার কাইনেটিক এনার্জি সেটা চেঞ্জ হবে না। কারণটা কি? যখন কোনো একটা বডি কোনো একটা সার্কুলার পাথের মধ্যে দিয়ে মুভ করে, ঠিক আছে, তার যে লেন্থটা তার টাইমের সাথে সাথে পরিবর্তন হতে থাকে, ঠিক আছে। যতটা সময় যাবে ততটা তাদের লেন্থ বাড়বে। অর্থাৎ দেখো, তুমি যদি একটা বৃত্তীয় পথে ঘোরো টাইমের সাথে সাথে, অর্থাৎ টাইম বাড়ছে তুমিও যাচ্ছ, টাইম বাড়ছে তুমিও যাচ্ছ, হ্যাঁ, তাহলে সেখানে কি একটা স্পিডটা ইউনিফর্ম থাকে, আর সাথে সাথে যে কাইনেটিক এনার্জি সেটাও তোমাদের কনস্ট্যান্ট থাকে। শুধুমাত্র ভেলোসিটি, এক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট কন্টিনিউ থাকে না। তো এগুলো মনে রাখবে যে বৃত্তীয় পথের মধ্যে ভেলোসিটি, এক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়। তো পরীক্ষার সময় এইভাবেও আসবে যে কোনো একটা বডি সার্কুলার মোশনের মধ্যে ঘুরছে, তো কোন জিনিসটা কনস্ট্যান্ট স্পিডে নেই, মানে অর্থাৎ কনস্ট্যান্ট নেই, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম হোমওয়ার্ক। তো এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। যদি না পারো আমি আবার হোয়াটসঅ্যাপে অ্যান্সারটা পুরোপুরি করে দেবো। তো নেক্সট কোশ্চেন কী রয়েছে? এখানে করানো এই জন্যই চাপ হচ্ছে ম্যাথগুলো, কারণ ফোনের মধ্যে আঙ্গুল দিয়ে লেখা একটু চাপের। তাই যেগুলো এমসিকিউ বেস্ট কোশ্চেন সেগুলোই আমি নিয়ে আসার চেষ্টা করছি, আর যেগুলো নিউমেরিক্যাল সেগুলো আমি খাতার মধ্যে করে ভিডিও বানিয়ে দিব। যেগুলো মানে ইম্পর্টেন্ট টাইপ রয়েছে নিউমেরিক্যালের, সেগুলো করে দেবো, বাস হয়ে যাবে। তো পরের প্রশ্ন কী রয়েছে? 3 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস চেঞ্জেস লো ভোল্টেজ অল্টারনেটিং কারেন্ট টু হাই ভোল্টেজ অল্টারনেটিং কারেন্ট? অর্থাৎ অপশান চারটা যে রয়েছে এগুলো এক একটা ডিভাইস, ঠিক আছে। যে ডিভাইসগুলো তোমাদের এখানে বলতে হবে যে কোন ডিভাইসটা লো ভোল্টেজ এসি কারেন্ট থেকে হাই ভোল্টেজ এসি কারেন্টে চেঞ্জ, অর্থাৎ পরিবর্তন করতে পারে, ঠিক আছে। অপশান এ জেনারেটর, অপশান বি মোটর, অপশান সি ট্রান্সফরমার, অপশান ডি ভাইব্রেটর। তো চারটা অপশানের মধ্যে রাইট অ্যান্সারটা হচ্ছে ট্রান্সফরমার, ঠিক আছে। ট্রান্সফরমার কি? লো ভোল্টেজ অল্টারনেটিং কারেন্ট থেকে হাই ভোল্টেজ অল্টারনেটিং কারেন্টে তোমাদের পরিবর্তন করতে পারে। তো ট্রান্সফরমারের সম্বন্ধে একটু আইডিয়া দিই। ট্রান্সফরমার হলো এমন একটা ডিভাইস, ঠিক আছে, ট্রান্সফরমার হলো এমন একটা ডিভাইস যেটা কি তোমাদের ইলেকট্রিক্যাল যে এনার্জিটা রয়েছে সেটা বিভিন্ন সার্কিটের মধ্যে তোমাদের কি প্রেরণ করতে পারে, ঠিক আছে, ট্রান্সফার করতে পারে। আর এটা যে প্রিন্সিপাল যার উপরে এটা বেস্ট সেটা হলো কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইএমআই, ঠিক আছে। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ওপর ট্রান্সফরমার বেস্ট। তো পরীক্ষার সময় আসবে যে ট্রান্সফরমার্স কার প্রিন্সিপালের উপর বেস্ট করে রয়েছে? তো অ্যান্সার হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে। আর একটা জিনিস কি, ট্রান্সফরমার আমাদের এমন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা ইলেকট্রিক এনার্জি বিভিন্ন সার্কিটের মধ্যে প্রেরণ করতে পারে, ঠিক আছে। আর আরেকটা তথ্য কি, ট্রান্সফরমার দুটো ভাবে, তোমাদের একটা স্টেপ আপ যেটা ইনক্রিজ করে, আর একটা কি স্টেপ ডাউন, ঠিক আছে, স্টেপ আপ এবং স্টেপ ডাউন। তো মনে রাখবে যে ট্রান্সফরমারের মাধ্যমে লো ভোল্টেজ অল্টারনেটিং কারেন্ট থেকে হাই ভোল্টেজ অল্টারনেটিং কারেন্টে পরিবর্তন করা যায়। ইট ইজ ইউজড ফর ইনক্রিজিং অর ডিক্রিজিং the amount of voltage or current as per the requirement. Based on these transformers are classified into two types, setup and step down transformer. ওকে, তো আমি যতটা পারছি বলার চেষ্টা করছি। তো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। তো এই ধরনের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো রোধের অঙ্ক, আমরা যেগুলোকে বাংলায় রোধ বা রেজিস্ট্যান্স বলে থাকি, ঠিক আছে। তো এখানে দুটো সূত্র তোমাদের সবার আগে জানতে হবে। দুটো সূত্র কি?
একটা হচ্ছে তোমাদের সিরিজের, এসিআরআইজি সিরিজের, আর একটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে, প্যারালালের। সিরিজ মানে বুঝতে পারছো যে এইভাবে ধরো একটা রেজিস্ট্যান্সে এইভাবে, এটা হচ্ছে সিরিজ। আর প্যারালাল কি, কালারটা চেঞ্জ করে নিই, প্যারালাল হচ্ছে তোমাদের এরকম একটা আসলো, এরকম, এরকম। তো সিরিজ এবং প্যারালালের দু ধরনের সূত্র রয়েছে। তো প্যারালালের সূত্রটা কি, 1/R = 1/R1 প্লাস 1/R2, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্যারালালের সূত্র। আর যদি বলে সিরিজের সূত্র কি, তো সিরিজের সূত্রটা আমি লাল কালার করে নিই, R = R1 প্লাস R2, ঠিক আছে। তো এবার এই সূত্রগুলো যাদের মনে থাকবে অঙ্কটা খুব সহজেই করে নেবে। কি রয়েছে অঙ্কটার মধ্যে আসি, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফিগারটা করেছে এটা পুরোপুরি প্যারালালের, ঠিক আছে। তো যেহেতু প্যারালালের ফিগার, তো আমরা প্যারালালের সূত্র 1/R1, 1/R2 এবং 1/R3 করে যদি করি, ঠিক আছে, আমি একটু করে দেওয়ার চেষ্টা করছি, দেখি হয় কি না ফোনের মধ্যে। তাহলে 1/2 প্লাস 1/4 প্লাস 1/6, সামনে 1/R রয়েছে, ক্যাপিটাল আর। তো এটা যদি লসাগু করি আমাদের 12 আসবে। তো 2 6 12, 4 3 আর 6 2 12, তো 6 3 9, 9 আর 2 11, তাহলে 11/12 আসলো। তো 1/R1 আছে সামনে, তো সেটা আমাদের 12/11 হলো, ঠিক আছে। তো এই তিনটা তোমাদের ইকুইভ্যালেন্ট বের করে আমাদের 12/11 আসলো। এবার দেখো এই তিনটাকে একভাবে নিলাম, যেটা 12/11 রয়েছে, এবং আরেকটাকে 8, এটা 8 আছে, আর এটা তোমাদের 12/11 আছে। তো এই দুটো সিরিজে আছে, তো যেহেতু সিরিজ আছে তাহলে দুটো যোগ করব। তো যোগ করি এদিকে একটু সাইডে, ঠিক আছে। তো 12/11 প্লাস এখানে তোমাদের 8, তো লসাগু যদি করি তাহলে এখানে 11 লসাগু আসলো, সামনে 12, 11 8 88, তো 88 আর 12 তোমাদের আসলো 100, আর নিচে 11, ঠিক আছে। এবার 11 দিয়ে যদি 100কে আমরা ভাগ করি তাহলে আমাদের রাইট অ্যান্সার চলে আসবে 9 1/11 ওহম, ঠিক আছে, 9 1/11 ওহম, রাইট সি অ্যান্সার। তো এইরকম অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি মোটিভেট হবো আর তোমাদের ডেলি ভিডিও একটা কন্টিনিউ করার চেষ্টা করবো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে হোয়েন এ বডি মুভস উইথ এ সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ যখন একটা বডি SHM সিম্পল হারমোনিক মোশনে কি মুভ মানে ঘুরছে বা যাচ্ছে, দেন দ্য ফেজ ডিফারেন্স, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি 3-4টা পয়েন্ট বলে দেবো, এই 3-4টা পয়েন্ট খাতায় লিখে রাখলেই হয়ে যাবে ব্যাপারটা। তো ফেজ ডিফারেন্স ভেলোসিটি আর এক্সেলারেশন, ভেলোসিটি মানে গতিবেগ আর তোমাদের ত্বরণের মধ্যে চেয়েছে, ঠিক আছে। তো ফেজ ডিফারেন্স যদি চায় তো তোমাদের কি 2-3টা জিনিস বলে দিই, ঠিক আছে। এটা একদম মনে রাখতে হবে, এখানে কোনো ট্রিক নাই, ক্লাস 12 এত বছর পরে এসেছি। তো আমি তোমাদের বলে দিচ্ছি, যদি পজিশন আর যদি ভেলোসিটি, ঠিক আছে, পি থেকে পজিশন দিলাম, আর যদি অ্যান্ড ভেলোসিটি যদি থাকে তাহলে তোমাদের ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি, ঠিক আছে। পজিশন আর যদি ভেলোসিটি 90 ডিগ্রি বা π/2, এখানে 90 ডিগ্রি আছে, কোনো কোনো জায়গায় প্রশ্নে π/2 থাকবে, π/4 থাকবে, পাই থাকবে, এরকম। তো পজিশন আর ভেলোসিটির মধ্যে যে তোমাদের ফেজ ডিফারেন্স সেটা 90 ডিগ্রি। যদি বলে ভেলোসিটি আর এক্সেলারেশন সেখানে 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি বা π/2। আর যদি বলে পজিশন আর এক্সেলারেশন তখন হবে 180 ডিগ্রি বা পাই, ঠিক আছে। তো আরেকটু শর্টকাটে লিখে দিচ্ছি এখানে, পজিশন আর ভেলোসিটি যদি থাকে, ঠিক আছে, পজিশন আর যদি ভেলোসিটি থাকে তাহলে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স। আর যদি ভেলোসিটি আর এক্সেলারেশন থাকে তাহলে তোমাদের 90 ডিগ্রি। আর যদি পজিশন আর এক্সেলারেশন থাকে তাহলে 180 ডিগ্রি, ঠিক আছে। তো এটা তোমাদের স্ক্রিনশট নিয়ে নাও, এই তিনটা জিনিসেই পরীক্ষা আসবে ঘুরিয়ে পেঁচিয়ে, ঠিক আছে। এখানে কি বলেছে, এখানে আমাদের ভেলোসিটি আর এক্সেলারেশনের ফেজ ডিফারেন্স চেয়েছে, তো সেটা কি, সেটা আমাদের হয়ে যাবে 90 ডিগ্রি বা π/2, ঠিক আছে। তো একটু চিত্রটা এঁকে দিই কীভাবে হলো 90 ডিগ্রি বা π/2, ঠিক আছে। তো এখানে এটা গ্র্যাফ, তো আমরা দেখছি এখানে তোমাদের এইভাবে, ঠিক আছে। তো এখানে যদি আমরা এক্স ধরি তো এখানে π/4 হবে এইটুকু, তো এখানে π/2, তারপর এখানে 3π/4, তো এতটা যে রয়েছে এটা তোমাদের 90 ডিগ্রি বা π/2, ঠিক আছে, এটাই চেয়েছে এখানে। তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, ঠিক আছে, এক্স রে আর দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হুজ ওয়েভলেন্থ আর দ্য অর্ডার অফ, অর্থাৎ এক্স রে যেটা হলো কি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আমরা জানি এক্স রে, তো তার
যে রেডিয়েশনটা ওয়েভলেন্থ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কার সাথে 1 মিটার, 10⁻⁻1 মিটার, 10⁻⁵ মিটার, 10⁻⁻10 মিটার। তো এক্স রের যে ওয়েভলেন্থ সেটা 10⁻⁻10 মিটার, মনে রাখবে। এর আগেও আরেকদিন এরকম প্রশ্ন একটা দিয়েছিলাম। এবার দেখো এই প্রশ্নটা খুবই মজার। কি বলছে একটু পড়ার চেষ্টা করো। এ ম্যান, একটা ব্যক্তি, ইজ সিটিং ইন এ ট্রেন, একটা ব্যক্তি একটা ট্রেনের মধ্যে বসে আছে, হুইচ ইজ মুভিং উইথ এ ভেলোসিটি, যেটা মানে অর্থাৎ ট্রেনটা, হ্যাঁ একটা ব্যক্তি, ধরো এটা ট্রেন আছে, তো এটা ট্রেনের লাইন, তো একটা ব্যক্তি এখানে বসে আছে, তো ট্রেনটার গতিবেগ কত 60 কিমি/আওয়ার, ঠিক আছে, 60 কিমি/আওয়ারে ট্রেনটা যাচ্ছে। তাহলে এবার বলছি যে ট্রেনের রেসপেক্টে ব্যক্তিটার গতিবেগ কত, ঠিক আছে। তো ট্রেনের রেসপেক্টে ব্যক্তিটা কত গতিবেগে যাচ্ছে, 10⁻10/3 মিটার/সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 10/3 মিটার যাচ্ছে, 1 সেকেন্ডে 60 মিটার যাচ্ছে। আর ইনফিনাইট অর্থাৎ অনেক, আর জিরো, ঠিক আছে। তো যেহেতু ব্যক্তিটা, ঠিক আছে, এখানে খালি প্রশ্নটা ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, বলছে যে ধরো তুমি একটা বাসের মধ্যে আছো, এবার বাসটা 30 কিমি/আওয়ারে যাচ্ছে, 1 ঘন্টায় 30 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে। এবার বলছে যে তোমার গতিবেগ কত বাসের সাপেক্ষে। তো তুমি তো বাসের মধ্যে বসে আছো, তো বাসের সাপেক্ষে তোমার গতিবেগ জিরো, তো রাইট অ্যান্সার হয়ে যাবে জিরো। এখানে শুধুমাত্র ট্রেন রয়েছে, তো ট্রেনের সাপেক্ষে তোমার গতিবেগ জিরো, ঠিক আছে। ট্রেনের ট্রেনের মধ্যে যে ব্যক্তিটা বসে আছে সে তোমাকে দেখতে পাবে যে তুমি সেম জায়গায় বসে আছো। বাইরে থেকে সেটা আলাদা ব্যাপার। এখানে বলেছে, প্রশ্নটাই বলেছে রেসপেক্ট টু ট্রেন, তো ট্রেনের রেসপেক্টে তোমার জিরো। নেক্সট প্রশ্ন কি রয়েছে, আগের প্রশ্নটার মতোই, দেয়ার 3 ইকুয়াল রেজিস্ট্যান্স হোয়েন কম্বাইন্ড ইন সিরিজ, অর্থাৎ 3টা ইকুয়াল রেজিস্ট্যান্স যেটা সিরিজে রয়েছে, ধরে নিলাম এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স এবং এটা একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো 3টা সিরিজে রয়েছে আর 3টা 90 ডিগ্রি, ঠিক আছে, 3টা 90 ডিগ্রি। তো আমরা জানি যে সিরিজের সূত্রটা কি, R/3, যটা থাকবে সেটা। তো যেহেতু 90 ডিগ্রি, তাহলে 90/3, অর্থাৎ 30 করে ভাগ হলো, ঠিক আছে, 30 করে ভাগ হলো। তারপর কী বলছে, দেয়ার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হোয়েন কম্বাইন্ড ইন প্যারালাল, অর্থাৎ এইভাবে এটা সিরিজে আছে। এবার যদি এটা প্যারালালে থাকে, প্যারালাল মানে কেমন, প্যারালাল মানে তোমাদের এরকম এরকম এরকম, ঠিক আছে। তো 30 30 30, ঠিক আছে। যদি প্যারালালে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে। তো প্যারালালের সূত্রটা আমরা জানি, ক্যাপিটাল ক্যাপিটাল 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, ঠিক আছে। তো আমরা জানি সূত্রটা। তাহলে এখানে 30 যেহেতু আছে, তাহলে আমরা কী করবো, 1/30 প্লাস 1/30 প্লাস 1/30, ঠিক আছে। তো এখানে লসাগু করলে 30 আসবে, 1 প্লাস 1 প্লাস 1, ঠিক আছে। এটা যখন উল্টে যাবে তখন 30/3, তো রাইট অ্যান্সার হয়ে যাবে 10, ঠিক আছে। তো যখন সেটা প্যারালালে থাকবে তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 10। যদি প্রশ্নটা বুঝতে অসুবিধা হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি কমেন্টে পিন করে দেবো এবং ডিসক্রিপশানে রাখবো, সেখানে আমার নাম্বারটা দেখতে পাবে অ্যাডমিন হয়ে, তো সেখানে মেসেজ করো, পার্সোনালি বলে দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি প্রশ্নগুলো ভালো লাগে, আমার টেকনিকটা বোঝানোর ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাজ সেম ইউনিট অফ প্রেসার, অর্থাৎ নিচের যে অপশনগুলো রয়েছে, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো রয়েছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্ট্রেস, স্ট্রেন, ওয়ার্ক, ঠিক আছে। তো প্রেসারের সাথে কার যে তোমাদের ইউনিট সেম, ঠিক আছে, এটা মনে রাখো ডাইরেক্ট, এখানে আর কি পড়াবো আমি, প্রেসারের সাথে তোমাদের কি স্ট্রেসের তোমাদের কি যে ইউনিটটা সেম হয়ে থাকে, ঠিক আছে, প্রেসারের সাথে স্ট্রেস, পরীক্ষার সময় আসবে প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি, এটা প্রশ্ন খুবই ভালো, ঠিক আছে, এই প্রশ্নটা খুবই ভালো। তো প্রশ্নটা কি চেয়েছে, প্রশ্নটা আমাদের চেয়েছে যে দ্য সেন্টার অফ মাস অফ এ বডি, এখানে বলছে যে কোনো একটা বডি, ধরো গোল আছে, কোনো একটা চারকোনা আছে, কোনো একটা টেবিল আছে, ঠিক আছে। তো সেন্টার অফ মাস অফ এ বডি, অর্থাৎ কোনো একটা বডির, কোনো একটা বস্তুর সেন্টার, অর্থাৎ মূল যে ভরটা রয়েছে সেটা কোথায় থাকে, ঠিক আছে, কোথায় থাকে। অপশান এ পড়ো, অলওয়েজ, উঠাই দিয়ে এটা, অলওয়েজ কোয়েনসিডিং উইথ দ্য জিওমেট্রিক্যাল সেন্টার, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। ক্যান বি এনিহোয়ার ইনসাইড ইট, অর্থাৎ এই যে গোল বস্তু যেখানে কোনো একটা জায়গায় হতে পারে। ক্যান বি এনিহোয়ার আউটসাইড, অর্থাৎ বাইরেও হতে পারে, ঠিক আছে। ক্যান বি ইনসাইড অর আউটসাইড এনিবডি, অর্থাৎ বলছে যে ভিতরেও হতে পারে সেন্টার অফ মাসটা এবং বাইরেও হতে পারে। যেহেতু আমরা সায়েন্সের ছাত্র তাই আমি ইংলিশটা দিয়ে বেশি বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে, কারণ বাংলাটা দিয়ে বোঝানো একটু চাপের হয়ে যাবে, পরীক্ষাটাও ইংলিশে আসবে, তাই ইংলিশে বোঝার চেষ্টা করো। তো সেন্টার অফ এ মাস অফ এ বডি, ধরো কোনো একটা গোল বস্তু রয়েছে, ঠিক আছে,
তো কোনো একটা গোল বস্তু রয়েছে, তো তার সেন্টার অফ মাস ডিপেন্ড করবে তার শেপের ওপর এবং দ্য ওয়ে অফ মাস ডিস্ট্রিবিউট ইন শেপ, অর্থাৎ শেপটার মধ্যে কোন জায়গাগুলোতে বেশি করে ভর রয়েছে। দেখুন টেবিল আছে, ঠিক আছে, তো টেবিলটার 4 পায়ে এখানে উপরে টেবিলটা রয়েছে, তো ঠিক আছে, গোলের ক্ষেত্রে আমরা না হয় বলে দিলাম যে কেন্দ্রে ভিতরে থাকবে, ঠিক আছে, এবার 4 কোণা বললাম ভিতরে থাকবে, কিন্তু এমন কিছু কিছু বস্তু রয়েছে যেগুলো কি বাইরেও থাকবে, ঠিক আছে। তখন ইফ দ্য সলিড বডি হ্যাজ রেগুলার স্ট্রাকচার, ধরো কোনো একটা সলিড বডি যার রেগুলার স্ট্রাকচার রয়েছে, যেমন তোমাদের ফুটবল হয়ে গেলো, ক্রিকেট বল হয়ে গেলো, বা সলিড হলো পুরোপুরি নিরেট একটা লোহার বল, তাহলে কী হবে তখন যে তার মাসটা সেটা পুরোপুরি কী থাকবে, মাঝখানে থাকবে, ইনসাইড অফ দ্য বডি। বাট ইফ সলিড বডি হ্যাভ ইররেগুলার স্ট্রাকচার, যেমন টেবিলটার কোনো স্ট্রাকচার নেই, ইররেগুলার স্ট্রাকচার, তখন কী হবে, দ্য মাস ইজ নট ডিস্ট্রিবিউট ইউনিফর্মলি, তখন মাসটা সব জায়গায় কিন্তু সঠিকভাবে নেই, ঠিক আছে, সঠিকভাবে নেই, তখন সেটা কি তার যে ভরটা সেটা অন্য জায়গায় ডিপেন্ড করবে। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে ক্যান বি ইনসাইড অর আউটসাইড অফ দ্য বডি, অর্থাৎ কোনো একটা বডির যে সেন্টার অফ মাস সেটা ভিতরেও হতে পারে বাইরেও হতে পারে, এটাই এক কথায় বলতে চেয়েছে। নেক্সট প্রশ্ন কী রয়েছে, এটা কিছু না, এটা ডাইরেক্ট মনে রাখতে হবে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত জুল। তো 1 কিলোওয়াট অপশনে রাইট অ্যান্সার হয়ে যাবে 36 ইন্টু 10⁵ জুল, ঠিক আছে, অপশন এখানে এরকম 36 ইন্টু 10⁵ জুল 1 কিলোওয়াট আওয়ার। নেক্সট প্রশ্ন দেখো, হোয়েন ময়েশ্চার ইজ এয়ার সার্ভিস দ্য রেজিস্ট্যান্স, ঠিক আছে, তো যখন বাতাসের মধ্যে ময়েশ্চারাইজ থাকবে তখন যে রেজিস্ট্যান্স রোধটা কেমন হয়, ডিক্রিজ কমে যায়, নট এফেক্টেড কোনো পরিবর্তন হয় না, ইনক্রিজ বেড়ে যায়, ফার্স্ট ডিক্রিজ দেন ইনক্রিজ, প্রথমে ডিক্রিজ কমে যায় তারপর ইনক্রিজ বেড়ে যায়। তো বাতাসের মধ্যে যদি শুষ্কতা থাকে, নম্রতা থাকে, ঠিক আছে, আর্দ্রতা থাকে, সরি ময়েশ্চারাইজ মানেটা মনে নেই, তবে ময়েশ্চারাইজ মানে অর্থাৎ ভেজা ভেজা ভাব থাকে, তাহলে যে তোমাদের রেজিস্ট্যান্সটা সেটা কি ডিক্রিজ হয়ে যায়, ঠিক আছে, রেজিস্ট্যান্সটা কমে যায়। পরবর্তী প্রশ্ন কি, এটা খুব ভালো প্রশ্ন, এটা আজকের যে ক্লাসটার হোমওয়ার্ক থাকলো, এটা এই টাইপের অঙ্ক 2-3টা করালাম, আশা করবো সকলেই পারবে। স্ক্রিনশট নিয়ে নাও, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সকলেই অ্যান্সারটা পাঠাবে, বা আমাকে পার্সোনালি পাঠাতে পারো, এবং কমেন্ট বক্সের মধ্যে পাঠাবে নাম্বার দিয়ে যে এই প্রশ্নটার উত্তর এটা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এটাও ভালো প্রশ্ন, সাডেনলি এ বয় সিটস অন এ রোটেটিং রাউন্ড টেবিল, ধরো একটা টেবিল রয়েছে, ঠিক আছে, সেই টেবিলটা অনবরত ঘুরছে, তো কোনো একটা বয় অর্থাৎ ছেলে সেই টেবিলের মধ্যে কি বসে পড়লো, ঠিক আছে, তো নিচের কোন জিনিসটা কনজার্ভ থাকবে, অর্থাৎ মানে একদম স্থির থাকবে, ঠিক আছে, কনজার্ভ, কোনো পরিবর্তন হবে না। তো লাইনার মোমেন্টাম, কাইনেটিক এনার্জি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, নান অফ দিস, ঠিক আছে। তো এরকম যদি প্রশ্ন থাকে, ঠিক আছে, এরকম যদি প্রশ্ন থাকে, শুধু একটা জিনিস মনে রাখবে যে এটা যেহেতু একটা ক্লোজ সিস্টেম, তো রোটেটিং, ঠিক আছে, রোটেশনাল একটা মোশন, রোটেট ঘুরছে টেবিলটা, ঠিক আছে, রোটেশনাল মোশন একটা ক্লোজ সিস্টেম, তো সবসময় মনে রাখবে যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ থাকে, ঠিক আছে। তো ঘোরার কথা হলেই যেহেতু ঘুরছে মানে কি কৌণিক গতি, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে কৌণিক ভরবেগ, তো এখানে কৌণিক ভরবেগটা সমান, কাইনেটিক এনার্জি নয়, কাইনেটিক এনার্জি পরিবর্তনশীল, লাইনার মোমেন্টাও নয়, শুধু অ্যাঙ্গুলার মোমেন্টাম। রোটেটিং কথা দেখলেই তোমরা ভাবে নিবে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, 90% ক্ষেত্রে প্রশ্ন পড়ার দরকার নাই, ঠিক আছে। রিমেম্বার দ্যাট ফর এ রোটেশনাল মোশন অর এ ক্লোজ সিস্টেম, একটা ক্লোজ সিস্টেম কোনো একটা বদ্ধ বা কোনো একটা রোটেশনাল মোশনে দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ অলওয়েজ কনজার্ভড, দেয়ার ফর সাচ কোশ্চেন্স উইদাউট এনি ক্যালকুলেশন, ঠিক আছে, কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, ডাইরেক্ট দিয়ে দেবে। তারপরের প্রশ্ন কি রয়েছে, সিমেন, ঠিক আছে, সিমেন কার ইউনিট, সিমেন কার ইউনিট, তো ইলেকট্রিক কন্ডাক্টেন্সের ইউনিট কি সিমেন, ঠিক আছে, তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষার সময় আসতে পারে। তখন এরকমও আসতে পারে যে ভোল্টেজের কার ইউনিট, তো ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট, তার কার আগের দিন পড়েছি যে হেনরি কার ইউনিট, তো ইন্ডাকটেন্সের ইউনিট হেনরি, তো এগুলো প্রশ্ন মনে রাখবে। নেক্সট প্রশ্ন কি, এই প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে, ইফ এ লেন্থ অফ এ ওয়্যার, যদি কোনো একটা তারের লেন্থ যার রেজিস্ট্যান্স 4 পাই, ঠিক আছে, কোনো একটা তার রয়েছে, ধরো কোনো একটা তার রয়েছে, তো এই তারটার রেজিস্ট্যান্স 4 পাই দেওয়া আছে, ঠিক আছে, এবার বলেছে কি স্ট্রেচ ইন ডাবল, অর্থাৎ এই তারটাকে এতটা টানলাম যে এটা তারটা কি টানার পর এতটা হয়ে গেল, ঠিক আছে, তারটা টানার পর এতটা হয়ে গেল, তখন রেজিস্ট্যান্সটার কী পরিবর্তন হবে, ঠিক আছে, বুঝতে পারছো প্রশ্নটা, যে এতটুকু প্রথমে তারটা ছিল, কালারটা চেঞ্জ করি, এবার তারটা টানলাম, টেনে এতটা বড় করলাম, অর্থাৎ টানার ফলে কী হলো, তারটা প্রথমে তো শুরু হয়ে গেল, এটা মনে রাখতে হবে, তারটা কি টানার ফলে তারটা শুরু হয়ে গেল, আগে মোটা ছিল এখন শুরু হয়ে গেল, এটা জিনিস প্রথমে ফ্যাক্টর। তারপর তারটা ধরো দৈর্ঘ্য এল ছিল, এখন হয়ে গেল কি 2L, ঠিক আছে, সরি
সরি, এখানে টুয়েলভ নয়, আগে যদি দৈর্ঘ্য, ওহো মুছে গেল, ধরো এত বড় তারটা, আর একটু পাতলা করি, ঠিক আছে। তো তারটা প্রথমে এতটুকু ছিল, তখন তারটাকে এত বড় করলাম। তো যদি আগে যদি এল থাকে, তো এখন এল বাই টুয়েলভ হবে, হ্যাঁ দৈর্ঘ্যটা টুয়েলভ হবে, ঠিক আছে, দৈর্ঘ্যটা টুয়েলভ হবে, যেহেতু লম্বা হয়ে গেল, আরে আরে এটা এল ছিল, এটা টুয়েলভ হলো, ঠিক আছে। প্রথমে মোটা ছিল, এবার পাতলা হলো। প্রথমে ধরলাম এ মোটা ছিল, তো এবার কি পাতলা হয়ে এ বাই টু হয়ে যাবে, ঠিক আছে, যেটাকে আমরা ক্রস সেকশন বলবো, ঠিক আছে। তো দৈর্ঘ্যটা টুয়েলভ হলো, আর এটা তোমাদের ক্রস সেকশনটা এ বাই টু হলো। এবার আমাদের কি চেয়েছে, রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো রেজিস্ট্যান্সের সূত্র কি, আর ইকুয়ালস টু রো এল আপন এ, ঠিক আছে। রেজিস্ট্যান্সের সূত্রটা কি মনে রাখতে হবে, এই সূত্রটা দিয়ে অঙ্কটা হবে, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন আরও আসবে। একটা বৃত্তকার, অর্থাৎ তারটাকে তুমি ঘুরিয়ে বৃত্ত করে দিলে, তো ওই প্রশ্নগুলো আমি ডেলি প্র্যাকটিস সেটে নিয়ে আসবো, এই প্রশ্নগুলো পরীক্ষা আসবে, টেনশন নেই, হয়ে যাবে, ঠিক আছে। তো প্রশ্নটা বলেছে যে একটা তার রয়েছে যার রেজিস্ট্যান্স 4 ওহম রয়েছে, 4 ওহম, ঠিক আছে। এবার তারটাকে আমরা ডবল করে দিলাম টেনে, তার ফলে কী হলো, তারটা মোটা ছিল একটু, তখন যদি ডবল করে দিন স্বাভাবিকভাবেই পাতলা হবে, ঠিক আছে। পাতলা হওয়ার পরে কিন্তু দৈর্ঘ্যটা ধরো এল ছিল, সেটা দ্বিগুণ হয়ে যাবে, টুয়েলভ হয়ে যাবে। তো এবার রেজিস্ট্যান্স এসে, রেজিস্ট্যান্সের সূত্র কি, ক্যাপিটাল আর, রেজিস্ট্যান্সের সূত্রটা বলে দিই। রেজিস্ট্যান্সের সূত্র হচ্ছে ক্যাপিটাল আর ইকুয়ালস টু রো ইকুয়ালস টু এল আপন এ, ঠিক আছে। তো এল দৈর্ঘ্যটা আমাদের টুয়েলভ হয়ে গেল, ঠিক আছে, টুয়েলভ হলো এখানে। আর তোমাদের যেটা ক্রস সেকশন এরিয়া ছিল, অর্থাৎ প্রস্থটা, সেটা আমাদের কি হাফ হয়ে গেল, তাহলে এ বাই টু, আর সামনে কি রো রয়েছে, ঠিক আছে। তো রো এর মান আর এ বাই টু যদি আমরা মান সেখানে বসাই, তাহলে আমাদের উত্তরটা আসবে কি 16 ওহম, ঠিক আছে, 16 ওহম, ঠিক আছে। সূত্রটা বলে দিলাম, আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখানে শুধু ক্যালকুলেশন করতে হবে, যে তোমাদের ক্যালকুলেশনটাও করে দিই, ঠিক আছে। এখানে রো টু এল, দৈর্ঘ্যটা টুয়েলভ হবে, আর এটা এ বাই টু হবে, ঠিক আছে। তো এ বাই টু, যেহেতু এখানে টু নিচে রয়েছে, তো টু উপরে যাবে, তো রো 4L বাই তোমাদের কি এ, রো রো 4L বাই তোমাদের কি এ, ঠিক আছে, রো 4L বাই এ। তো এবার কি 4L বাই, হ্যাঁ একদম ঠিক। এবার দেখো, তো এবার এখানে কি 4R আসবে, 4R আসার পর যেখানে আর ড্যাশটা আমাদের বের করতে হবে, 4 × 4 ওহম সমান সমান কি 16 ওহম, ঠিক আছে। 16 ওহম আমাদের অ্যান্সার আসবে। তো আর এর মানটা বসালাম, 4R, ক্যাপিটাল আর এর মানটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো আমাদের রাইট অ্যান্সার হবে 16 ওহম, ঠিক আছে। একটু ফোনের মধ্যে ক্যালকুলেশন করতে অসুবিধা হচ্ছে, তবে আমি চেষ্টা করবো খাতার মধ্যে খুব তাড়াতাড়ি নিয়ে আসার নিউমেরিক্যালগুলো, ঠিক আছে। এখনই না, এক্সামের দেরি আছে, প্রথমে আমরা এমসিকিউ ম্যাক্সিমাম প্র্যাকটিস করে নিই, তারপর আমি নিয়ে আসবো প্রচুর প্রশ্ন। দ্য পিক ভ্যালু অফ 220 ভোল্ট এসি, ঠিক আছে, এসি মানে অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে। তো পিক ভ্যালু বার করার সূত্রটা কি, বাস পিক ভ্যালু বা পিক ভোল্টেজ ইকুয়ালস টু কি VRMS ইন্টু √π, ঠিক আছে। তো VRMS দেওয়া আছে এখানে 220, 220 ইন্টু রুট, ঠিক আছে। VRMS এর মান 220 ইন্টু রুট, কোন অপশন, অপশন ডি রাইট অ্যান্সার, 220 ইন্টু রুট। তোমাদের মনে রাখতে হবে পিক ভোল্টেজ VRMS ইন্টু রুট, ঠিক আছে, পিক ভোল্টেজ VRMS ইন্টু রুট, ঠিক আছে, VRMS ইন্টু রুট রাইট অ্যান্সার। তো অপশান ডি রাইট অ্যান্সার, 200 √2 রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী রয়েছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ওয়ান ডাইমেনশনাল মোশন, নিচের কোনটা ওয়ান ডাইমেনশনাল মোশন, ঠিক আছে। তো ল্যান্ডিং অন এ এয়ারক্রাফট, কোনো একটা ধরো বিমান নিচের মধ্যে ল্যান্ড করছে, আর্থ রিভলভিং অ্যারাউন্ড সান, পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে, মোশন অফ হুইলস অফ এ মুভিং ট্রেন, অর্থাৎ কোনো একটা ট্রেন চলছে, তার যে চাকাগুলো করছে তার গতিটা, আর ট্রেন রানিং ইন স্ট্রেট ট্র্যাক, কোনো একটা ট্রেন সোজা বৃত্তপথে চলছে, ঠিক আছে। তো আমাদের বলেছে যে ওয়ান ডাইমেনশনাল মোশন নিচের কোনটি, অর্থাৎ চারটা উদাহরণ রয়েছে, কোনটা ওয়ান ডাইমেনশনাল মোশন, ঠিক আছে। তো ওয়ান ডাইমেনশনাল মোশন আর টু ডাইমেনশনাল মোশন বলে দিই। ওয়ান ডাইমেনশনাল কি, হোয়েন এ বডি ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন, যখন কোনো একটা বডি কোনো একটা সোজা বৃত্তাকার পথ স্ট্রেট পথে চলবে, হোয়েন এ বডি ইজ মুভিং অন এ স্ট্রেট লাইন, দেন ইট ইজ কল্ড ওয়ান ডাইমেনশনাল মোশন। যেমন কি মুভিং ট্রেন, কোনো একটা ট্রেন সোজা পথে যায়, ধরো তুমি সোজা পথে হাঁটছো, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল মোশন কি, হোয়েন এ বডি মুভিং অন এ জিগজ্যাগ পথ, যখন কোনো একটা বডি জিগজ্যাগ অর্থাৎ বেঁকাবেঁকি পথে ঘুরবে, সেটা হলো কি টু ডাইমেনশনাল মোশন। যেমন কি ধরো, যেমন তোমাদের পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে,
সেই টাইপের, অর্থাৎ কি সার্কুলার মোশন, যেটাকে বৃত্তীয় গতি আমরা বলে থাকি, ঠিক আছে। তো মোশন ইন এ মুভিং ট্রেন হোয়াইলস, তো ট্রেনের চাকার গতি এটা তো হলো না, সূর্য পৃথিবীতে এটাও ঘুরো না। তো আমাদের ট্রেনটা কি একটা ওয়ান ডাইমেনশনাল মোশন, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট দিকে চলে স্ট্রেট লাইনভাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ডাইমেনশন অফ মোমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে। মোমেন্ট অফ ইনার্সিয়া যে ডাইমেনশন সেটা চেয়েছে, হ্যাঁ। তো অপশন বি রাইট অ্যান্সার, ml2, ঠিক আছে, এখানে কিছু বলার নেই, ml2 রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এটা মনে হয় আমাদের লাস্ট প্রশ্ন আজকের, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট, ভালো লাগলে শেয়ার করে দিও, আর যদি ম্যাথ ক্লাস চাও অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আরেকটা ম্যাথের ট্রিকের ভিডিও দিয়েছি, কমেন্ট ডিসক্রিপশন বক্সে আমি দিব, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমাদের সকলের কমেন্ট চাই। ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইজ রিলেটেড টু হুইচ ল অফ কনজারভেশন, ঠিক আছে। এখানে বলেছে যে ফ্যারাডেস যে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রয়েছে, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে ফ্যারাডেস ল রয়েছে সেটা কার সাথে মানে সেম, ঠিক আছে, চার্জের অ্যাঙ্গুলার মোমেন্টাম, মাস না এনার্জি। ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অর্থাৎ ফ্যারাডের যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের লটা রয়েছে, সূত্রটা রয়েছে, নিয়মটা রয়েছে, সেটা ল অফ কনজারভেশনের সাথে কার সাথে সমান, ল অফ কনজারভেশন অফ চার্জ, ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ এনার্জি। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি, এনার্জি, ঠিক আছে। ল অফ কনজারভেশন অফ এনার্জি, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। থ্যাংকস ফর ওয়াচিং। তো পিডিএফগুলো যারা চাও, পিডিএফগুলোর জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, তো সেখানে জয়েন করে নাও ফাটাফট। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা ওয়্যারলেস অপারেটর মেন্সের প্রিপারেশন নিচ্ছে। আর ভিডিওর মধ্যে যারা যারা যতজন ভিউয়ার্স রয়েছে সকলেই লাইক করবে, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের নাম দেখতে পাচ্ছ, ব্রাভো একাডেমি তোমাদের গ্রুপের নাম, এবং ব্রাভো ফ্রি স্টাডি মেটেরিয়ালস টেলিগ্রাম চ্যানেলের নাম, দুটোই লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন। ধন্যবাদ।